আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে। এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে 14 জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে, অফিসার্স মেসে তাদের আটক করে রাখা হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে সাব জেল ঘোষণা করা হয়েছে। এখানে কিছু আইনি বিষয় উঠেছে। প্রথমত হলো, কাউকে গ্রেপ্তার করার 48 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয়। সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না। অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি। আইসিটিতে তাদের 22শে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে 22শে অক্টোবর হাজির করার কথা। সো এইখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে। আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাঁটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে। আর সাব জেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাব জেল ঘোষণা করা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এরিয়ায় এবং সামরিক একটা স্থাপনা। আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ। বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাব জেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা, এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী তুলছেন। তো এরকম একটা কঠিন অবস্থা, এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে, সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে, একদম ফুল লেন্থ ছবি, বোর্ড কেটে। এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করা হচ্ছে সেই সব সামরিক কর্মকর্তা। প্রকাশ্যে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুল লেন্থ ছবি টাঙিয়ে দেওয়া, এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়, একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নিরপরাধ হিসেবেই বিবেচিত হয়, এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা বেসিক হিউম্যান রাইটস এর একটা অন্তর্গত। সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে, পুলিশের মনোবল একদম তলানিতে। এখন টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীটা। আমাদের যে আপনি পছন্দ করেন না করেন, আমাদের এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্টেবিলাইজ করা হচ্ছে। সম্পূর্ণ ডিস্ট্রয় না করলেও এটা যেন আর মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে, ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত? সেনাপ্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন, বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন, সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না, আইসিটিতে করা যাবে না, সেনা আইনে করতে হবে, তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন। কিন্তু এ সবই তার নাটক। তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত, এবং তিনিও সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ করার, ডিমোরালাইজ করার, মানে নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র, সেটার সাথে জড়িত। এখন আমরা এটাও জানতে পারতেছি যে এই যে জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গি অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা, তারা ডিজিএফ এর ঢাকা ডেটের যে ডিরেক্টর, তার গাড়িতে করে সেই কারফিউর মধ্যে মুভ করেছে। তার মানে দেখেন, আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল, একটা অংশের ইনভলভমেন্ট ছিল, এবং তারাই মিলে এই প্রো লিবারেশন, মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে, প্রগতিশীল অংশ, সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই 25 জনের। শোনা যায় যে এটা তাদের জন্য একটা টেস্ট কেস। এটা সফল হলে এরপরে তারা আরো ফার্দার কিছু আর্মি অফিসারের নামে বিভিন্ন মামলা দেবে। মামলার তো মানে দুর্জনের ছলের অভাব হয় না, আর এদের মামলার কোনো মানে কোনো কিছুতেই এদের অভাব হয় না আর কি। এরা মার্ডার কেস করে, জীবিত লোক হলো যে তাকে হত্যা করা হয়েছে, পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে। সো এদের দ্বারা সবই সম্ভব। এরা এমনও বলা হচ্ছে
যে আওয়ামী লীগের 16 বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে, সবার বিরুদ্ধে মামলা করে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে, এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পারতেছি। এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আহ, আমি সবসময় বলি, আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান, আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখেন। এই ওয়াকার খান জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত। এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না, তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন। সুতরাং এই ডিপ স্টেটের দালালি করে, ডিপ স্টেটের টাকা খেয়ে, ডিপ শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে এই রসাতলে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন, তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোনো উপায় আছে? তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না। কারণ ওয়ান্স এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান, ওয়ান্স এ মির্জাফর ইজ অলওয়েজ এ মির্জাফর। যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি, কিন্তু জামাত তাকে কখনো কখনো মুনাফেক বলে গালি দেয়। তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব, যে এতদিন কিন্তু ইউনূসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু সেটা পারেনি। কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে দু একবার চেষ্টাও করা হচ্ছে, কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি। তো এখন আইসিটি একটা নতুন নিয়ম করেছে, আপনারা দেখেছেন, যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না। সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই। এই আইন অনুযায়ী এখন যেটা প্ল্যান করা হচ্ছে, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যদি ভুল না জেনে থাকি অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান, তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে জুলাই আগস্টে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে বা সামরিক বিমান ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং সে বিমান বাহিনী প্রধানের দায় এড়াতে পারে না। জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, একেবারে পিলখানা বিডিআরে, যখন পিলখানা বিডিআর বিদ্রোহ হয় তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বেশ কিছু মিলিটারি অফিসার গিয়েছিলেন সেখানে, যে কি অবস্থা, তারা এখানে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে অ্যাটাক করবে বা ভিতরে ঢুকবে। কিন্তু তারা যখন এই পিলখানার পৌঁছান গেটের কাছে, তখন ভেতর থেকে বিডিআর গুলি করেন এবং একজন সেখানে গুলিবিদ্ধ হয় এবং সম্ভবত মারা গিয়েছিলেন। তো সেই সেই বহরে ব্রিগেডিয়ার হাকিম, আমার নামটা ঠিক খেয়াল নেই, বোধহয় তার নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল ওয়াকার খানও ছিলেন, তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল। সুতরাং বিডিআর বিদ্রোহতে তার নাম আনা খুব অনায়াসে সম্ভব। এরপরে উনি সরকারি যেসব দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা যে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ আছে। এমনকি সেনা প্রধান হিসেবে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডেও তাকে জড়িয়ে দেওয়া হতে পারে এবং এই বিষয়ে তদন্ত চলছে। এবং এই তদন্ত শেষে যদি আইসিটিতে মামলা দায়ের করা হয় এবং চার্জশিট সাবমিট করা হয়, তাহলে জেনারেল ওয়াকার খান এবং বিমান বাহিনী প্রধান মাহমুদ হাসান দুজন অটোমেটিক্যালি আর তখন পদে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। সুতরাং যে জেনারেল ওয়াকার একটা নির্বাচিত সরকার এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনা সরকারের সাথে বেইমানি করলো, যে জেনারেল ওয়াকার খান সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের সাথে তলে তলে আঘাত করলো, আজকে আমি অবাক হব না যদি তারা নিজেরাই এই ষড়যন্ত্রের একটা পর্যায়ে যে ভিকটিম হন, এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ তাদের হয়তো কারাগারেও যেতে হতে পারে, ওই সাবজেল যেটা ঘোষণা করা হয়েছে হয়তো সেখানেও যেতে পারে। আরো শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার একা না, তার স্ত্রীও কোনো মামলার আসামি হয়ে যেতে পারেন। যদি সেটা হয় তাহলে ষড়যন্ত্রকারীদের যেমন ষোলকলা পূর্ণ হবে, ঠিক তেমনি ইতিহাস যে মীর জাফরদের জন্য কি পরিণতি নির্ধারণ করে রাখে সেটা আমরা আবারও দেখতে পারবো। যাই হোক, ক্যান্টনমেন্টের অবস্থা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন, সবাই শঙ্কার মধ্যে আছে, জানি না কি হবে। এই ছোট্ট দেশটা এত বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সবই আমাদের দেখতে হবে। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রয়োজনে দেশের ভেতরে যারা আছেন তাদের হয়তো অনেক দায়িত্বও পালন করতে হতে পারে। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে
কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন। এখন এই যে ইটালিতে গেলেন, যাওয়ার আগে ওনার যখন শিডিউল টিডিউল তৈরি হলো, যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে 12 তারিখে উনি রওনা হবেন, ফেরার তারিখটা বললেন না, আমি তখন একটা ভিডিও করেছিলাম 6 তারিখে। সেখানেই আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লিও 14, এখন বর্তমান যিনি পোপ ভাটিকানের, লিও 14, তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু চাপ থাকার জায়গা হয়। আসলে এই যে ভিজিটটা না, এটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, এসব হচ্ছে ফালতু ব্যাপার। আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন। সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমি 6 তারিখে এটার ওরে ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আগাম বলে দিই তো, তাই আপনাদের মনে হয় কই হচ্ছে না। তো তাই এখন তো আপনারা জানতেই পারছেন যে ইতালিতে গিয়েছেন, উনি পোপের সঙ্গে দেখা করবেন। আদৌ লিও 14 কে দেখা করবেন? কারণ ইটালির প্রেসিডেন্ট, ইটালির প্রধানমন্ত্রী যে মেলোনি, জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ সখ্যতা রয়েছে। তার ছবি টবিও আমি কালকে দিয়ে ভিডিও করেছিলাম। ডক্টর ইউনূসের ছবিটা দিয়ে নিয়ে অন্যকে আর অপমানিত আমি করতে চাই না। উনি এখন অফ রোডের যাত্রী, মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি ঝপাং ঝপাং করতে করতে যাচ্ছেন, ওই গর্তগুলো পড়ছে আর একটা করে ঝাঁকানি হচ্ছে, তার মানে উনি একবার করে অপমানিত হচ্ছেন। এখনো পর্যন্ত তিনি 14টি দেশ বোধহয় ভ্রমণ করেছেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন। কোন রাষ্ট্রনেতা তার সঙ্গে দেখা করেনি, মেলোনিও তার সঙ্গে দেখা করেন। জানি না এখানে নরেন্দ্র মোদী কি কাঠি ফাটি বেড়েছেন, তাও তো আমি জানি না, এগুলো তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু মেলোনির অফিস তো ফোনই ধরেনি, এমন অবস্থা। সেইখানে পোপ দেখা করবেন লিও 14, আমার তো কেমন সন্দেহ লাগছে। আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ, দাঙ্গা ফাঙ্গা চারদিকে হচ্ছে। এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে, ফ্রান্সের অধিবাসী, তাদের মধ্যে একটা দাঙ্গা ভাঙ্গা হচ্ছে। আর সেই মুহূর্তে একটা স্বৈর শাসককে সেই দেশে স্থান দেওয়া, সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ার মতো। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, আর শুধু আমরা জানি তা নয়, সারা পৃথিবীর লোক জানে। আমি ভারতের কথা পরে আসছি, যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন। এখন এই অফ রোড দিয়ে হাঁটতে গাড়িতে যেতে যেতে উনি যত ঝাঁকুনি খাচ্ছেন, তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে, বল মারাত্মক ঘুরছে, পুরো ঘূর্ণি আসছে। এই অবস্থায় উনি এখন দোলাচলে আছেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না। আচ্ছা, আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান। এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি। কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা 5 মিনিট যদি সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি জয়শঙ্করের অফিস থেকেও। তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না, ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। এই যে আপনার পিস মিটিং হচ্ছে না ইজিপ্টে, সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি, জয়শঙ্করজিকে পর্যন্ত পাঠাননি, পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে, যার কোনো কাজ থাকে না।
একটা ছোটখাটো দল থেকে নেওয়া হয় তো গভর্নমেন্ট করার জন্য এনডিএ, তা একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, ওই কলম পেশার কাজ, তাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ভারতবর্ষ 2 পয়সার দাম দিচ্ছে না আমেরিকাকে। যে ভারতবর্ষ 2 পয়সার দাম দেয় না আমেরিকাকে, সে বাংলাদেশকে কি দাম দেবে? তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে, বিদেশে বসে যেখানে গিয়েছেন সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন। আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খলিলুরকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন। তাই বলছি, আর কত অপমানিত হলে তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন। তার এই অফরোডের গাড়ি চলা আর ঝাঁকানি, তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি, একটা গল্প ছলে বলছি, তো এটা বাস্তবেও আপনারা তো দেখেছেন। কারণ আমাদের এখানে কলকাতা শহরে আগে প্রচুর জায়গা ছিল, এখন আর জায়গা টায়গা নেই। এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে, যেমন আমার ছেলের বিয়েতেও কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে, হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে, কারণ এখানে মাটি নেই, সব একেবারে বাড়ি হয়ে গেছে, লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। তা যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে থা হতো না, তখন হালুইকরের সঙ্গে একটা লোক থাকতো বাঁশের লাঠি নিয়ে, তাকে বলতো তারণদার, নাম ছিল তারণদার। তার কাজ ছিল কি, গেটের সামনে এবং চৌহদ্দিতে সে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ার যত নেড়ি কুত্তা আছে সেই নেড়ি কুত্তাগুলো এসে বিয়ে বাড়ির সামনে ওখানে ভিড় বাড়াতো। আর ওই তারণদার কি করতো, যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি দিয়ে পেটাতো, পেটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত। আবার হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো। পেয়ে হাজার মারো এই কুত্তাদের, সেই কুত্তারা কিন্তু যাবে না, ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না। এখন তো আমাদের এখানে নির্বীজকরণ ফরণ হওয়ার পরে তো এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে, অনেক কমে গেছে, প্রায় 60% নেড়ি কমে গেছে, সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে। ওই জন্য নেড়িদের সন্তানাদি খুব একটা হয় না, কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না, যখন তখন তেড়ে আসে, কামড়ে দেয়, তারপরে রাস্তাঘাটে খুব বাস সেবা করে। আমাদের এখানে ঘন ঘন গাড়ি যাতায়াত করে, ব্যস্ত রাস্তায় পারাপার হয়, ফলে আমাদের এখানে নেড়ি কুত্তা কমে গেছে। কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি কুত্তা অনেক বেড়ে গেছে। আবার নেড়ি কুত্তাদের তাড়ানোর জন্য সে তারণদারও নেই। আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি, সেই এরকম হয়ে গেছে, হাড্ডি যেখানে পাবে, হাড্ডির জন্য ইউনুস সাহেব, হাড্ডিটা হচ্ছে একটা ছবি, যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই। সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো, ওনার ছবি একটা চাই। উনি এনার সঙ্গে দেখা করেছেন, তারপর মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন, কারোর সঙ্গে দেখা করেছেন। আসল কথাটা হচ্ছে উনি আশ্রয়ের সন্ধান করে বেড়াচ্ছেন, কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে, পিছে ফাটল ধরেছে, বল বাই বাই করে ঘুরছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কোন সময় গতি পড়ে যায়। তা এখন উনি, আমি তখন সেই 6 তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন, যে আদৌ ফিরবেন না ফিরবেন না। যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি, তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, ডেটটা কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে। তো আমি এই যে আমি আমাদের দেশের এই যে নেড়ি কুত্তার গল্প করলাম, এর সঙ্গে কিন্তু আমি কারণ মেলাতে চাইছি না, আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোভ আর ইউনুস সাহেবের ছবির লোভ। আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয়, তার গ্রেডকে যখন নিচে নামিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন? একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র, তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে, তার যে সহকারী তিনি একটা সিঙ্গেল চেয়ার মানে সোফায়,
আর উনি বসে আছেন লোক লস্কর সমেত সমস্ত লম্বা লাইন দিয়ে যে সোফাগুলো আছে সেই সোফারে একটা কাতারে বসে আছেন। ওনার একটা সিঙ্গেল সোফাও জোটেনি। শুরু করেছিলাম কবির কবিতা দিয়ে, কতটা পথ চললে পরে পথিক হওয়া যায়, আর কতটা অপমানিত হলে তবে অপমানিত হওয়া যায়। ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম প্রযোজ্য। কারণ ভারতবর্ষ এখন এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তাই এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে